আজকে তোমাদের এবিডিএ কোশ্চেন পেপারের কোশ্চেন সেট 5 ওটার এমসিকিউ এবং এসএকিউ আলোচনা করব। আগে 4 নম্বর কোশ্চেন সেট পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছি। আজকে ওই 5 নম্বর কোশ্চেন সেটটা আলোচনা করব। এর ফার্স্ট যে কোশ্চেন আছে এইখানে ফার্স্ট কোশ্চেন বলেছে একটি নিরেট ধাতব গোলক এবং আর একটি ফাঁপা একই ব্যাসের ধাতব গোলক। তো এই দুটা গোলকের মধ্যে কোন গোলকটিতে বেশি পরিমাণ আধান সঞ্চিত থাকবে। এবার আধান কোথায় সঞ্চিত থাকে? একটা হচ্ছে নিরেট গোলক, একটা নিরেট ধাতব গোলক, আর একটা হচ্ছে ফাঁপা ধাতব গোলক। তো এখানে দুটো গোলকের ব্যাস বলেছে একই, অর্থাৎ ব্যাসার্ধ একই, আর ব্যাসার্ধ একই মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলও একই। এবার আধানগুলি কোথায় সঞ্চিত থাকে? আধানগুলি সঞ্চিত থাকে গোলাকার পরিবাহীর পৃষ্ঠতলের উপর। এবার যেহেতু এদের ব্যাসার্ধ সমান, তাই এদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলও সমান। অর্থাৎ আধান থাকার মতো নিরেটগুলোকে যে জায়গা থাকে, ফাঁপাগুলোকেও ঠিক সেই একই জায়গা থাকে। অর্থাৎ এখানে উত্তর হবে যে দুটি পরিবাহীতে একই পরিমাণ আধান সঞ্চিত থাকবে, একই পরিমাণ আধান সঞ্চিত থাকবে। 1 নম্বর কোশ্চেন। তো এই কোশ্চেনের অপশান হবে বির দাগে একই পরিমাণ। এবার 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে একটি সাবানের বুদবুদ যাকে 24 ভোল্ট বিভবে আহিত করা হয়েছে। 24 ভোল্ট বিভবে একটা সাবানের বুদবুদকে আমি আহিত করেছি। এবার ওই সাবানের বুদবুদের আকারটাকে বা ওর ব্যাসটাকে যদি 3 গুণ করে দাও তখন এর বিভব কত হবে? তো বিভব প্রপোর্শনালস টু 1/c হয় ধারকত্ব কেন বললাম? এখানে কিউটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে আমি একবার যখন বুদবুদটাকে আহিত করে দিচ্ছি ওখানে আধান যে পরিমাণ সঞ্চিত আছে তাকে আর কিছু করা হয়নি। এবার খালি কি করা হয়েছে, তার আকারটা বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আধানের পরিমাণটা কী আছে? একই আছে। এবার কথা হচ্ছে আগে আধান থাকার মতো জায়গা কম ছিল, এখন আধান থাকার বেশি জায়গা হয়েছে, কারণ আকারটা বেশি করে দিয়েছে। আর অর্থাৎ কি, তার ধারণ ক্ষমতা বেড়ে গেছে। এই জন্য বলেছি ভি প্রপোর্শনালস টু 1/c। আবার সিটা কি হয়? প্রপোর্শনালস টু আর হয়। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ভি প্রপোর্শনালস টু 1/r। তো এইটা থেকে আমি লিখতে পারি V2/V1 সমান R1/R2। ওকে, V2 ইকুয়ালস টু কত হচ্ছে? R1/R2 ইন্টু V1। এবার R1 কত? R1কে R ধরো, R2 তাহলে বেড়ে কত হয়েছে? 3R ইন্টু V1 কত? 24 ভোল্ট। তাহলে কেটে দাও 3/8, তাহলে হচ্ছে 8 ভোল্ট। তাহলে যদি সাবানের বুদবুদের আকারটা যদি তুমি বাড়িয়ে দাও তাহলে তার বিভব কমে গিয়ে কত হচ্ছে? 8 ভোল্ট হয়ে যাচ্ছে। 3 নম্বর কোশ্চেন বলছে 2.2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষকে একটি 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। একটা তড়িৎ কোষ যার তড়িৎচালক বল 2.2 ভোল্ট, এটাকে কি করা হলো? 10 ওহম রোধের সঙ্গে 10 ওহম এই রোধের সঙ্গে যুক্ত করা হলো। আর রোধটির মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তড়িৎ কোষের একটা আভ্যন্তরীণ রোধ থাকে, তো আমাকে ওই আভ্যন্তরীণ রোধটা নির্ণয় করতে হবে। তো আমরা আই সমান কি জানি? আই সমান তড়িৎচালক বল ই বাই মোট রোধ, বাহ্যিক রোধকে আর দিলাম আর আভ্যন্তরীণ রোধকে ছোট আর দিলাম। এবার মানগুলো যদি বসিয়ে দিই 0.2 ইকুয়ালস টু ইর মান হচ্ছে 2.2, আর এর মান 10 প্লাস আর, তাহলে এই পয়েন্টটা উঠিয়ে দিলে 11, তাহলে 10 প্লাস আর ইকুয়ালস টু 11, তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে 1 ওহম।
তিনে দেখে আভ্যন্তরীণ রোধ বের হচ্ছে তাহলে 1 ওহম। অপশান হচ্ছে গিয়ে ডি অপশান। এবার চলে যাব চারের দাগে কোশ্চেন। চারের দাগে কোশ্চেন কি বলেছে? বলেছে কোনো বৈদ্যুতিক বাল্বের তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পাচ্ছে, 0.5% হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষমতা কত পরিমাণ হ্রাস পাবে? তো সাধারণত ওই যে ক্ষমতা, এই যে পিটা প্রবাহ মাত্রার উপরে কিভাবে ডিপেন্ড করে? তো এইখানে অনেকগুলো ফর্মুলা থাকে, পি সমান আই ভি, আর একটা আছে আই দিয়ে পি ইকালস টু আই স্কোয়ার আর। তো এক্ষেত্রে আমি এই সমীকরণটা ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে তুমি যদি প্রবাহ মাত্রা চেঞ্জ করো এখানে ভোল্টেজটাও চেঞ্জ হয়ে যাবে আর ক্ষমতাও চেঞ্জ হবে। অর্থাৎ এখানে প্রবাহ মাত্রার পরিবর্তনের কারণে এই রাশিতে দুটা পরিবর্তন হচ্ছে, তো আমাকে শুধুমাত্র পির পরিবর্তন বার করতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিওরও পরিবর্তন হচ্ছে, তাই একসঙ্গে দুটার পরিবর্তন আমি বার করতে পারবো না। কিন্তু এক্ষেত্রে দেখো পি সমান আই স্কোয়ার আর, তো এক্ষেত্রে আরটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তাহলে আইয়ের পরিবর্তনের জন্য শুধুমাত্র পি এর পরিবর্তন হবে, এখান থেকে আমি বের করতে পারি। তো এক্ষেত্রে কি হচ্ছে, আরটা কি হচ্ছে কনস্ট্যান্ট, আরটা কনস্ট্যান্ট। তো এখানে পি এর হ্রাস আমি কীরকম বার করব? তো এই কনস্ট্যান্টকে আমি ধরে নিলাম কে ইন্টু আই স্কোয়ার, পি ইকালস টু কে ইন্টু আই স্কোয়ার। তো এখানে লগ করে নাও, লগ পি সমান 2 লগ আই। এবার ডেরিভেটিভ যদি করে দাও তাহলে এরকম ডিপি বাই পি সমান হবে 2 ইন্টু ডিআই বাই আই। তো এবার কত পার্সেন্ট হ্রাস পেয়েছে যদি এখানে বসিয়ে দাও, ডিআই বাই ডি মানে কত, 0.5% হ্রাস পেয়েছে, তাহলে 2 ইন্টু 0.5 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 1%। তাহলে এখানে চারের দাগে কতটা পরিমাণ ক্ষমতা হ্রাস পাবে, এই যে এটা বোঝাচ্ছে, এই যে ডিপি বাই পি এটা বোঝাচ্ছে কতটা পরিমাণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, সেই ডিপি বাই পি কত হচ্ছে 1%। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে সির দাগে অ্যান্সারটা হচ্ছে ডিপি বাই পি, মানে ক্ষমতা কতটা পরিমাণ হ্রাস পাচ্ছে 1% হ্রাস। 5 নম্বর কোশ্চেন কি বলেছে? এল বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতি তারের মধ্য দিয়ে আই প্রবাহমাত্রা চালিত হলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? একটা এ বাহু বিশিষ্ট, এল বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, এল বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। এবার এতে প্রবাহ মাত্রা কত হচ্ছে, আই প্রবাহ মাত্রা হচ্ছে। এই আই প্রবাহ মাত্রার জন্য এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু এই জায়গাটা ধরলাম ছেদবিন্দু, এটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু পি ধরে নিলাম। তো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান বার করতে হবে। তাহলে আমি প্রথম চৌম্বক ক্ষেত্রের মান বার করতে গিয়ে আমি প্রথম দেখে নেব চৌম্বক, এই যে প্রবাহ মাত্রা হচ্ছে, এই প্রবাহ মাত্রার জন্য এই বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে তার অভিমুখ কোন দিকে। তো এখানে 4টা পরিবাহী আছে, 4টা পরিবাহীর প্রতিটির জন্য কিন্তু পি বিন্দুতে তোমার চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। আর পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র হবে কি, এর জন্য চৌম্বক ক্ষেত্র, এর জন্য চৌম্বক ক্ষেত্র, এর জন্য চৌম্বক ক্ষেত্র এবং এর জন্য চৌম্বক ক্ষেত্রের ভেক্টর যোগফল। তো তার জন্য ভেক্টর যোগফল করার জন্য আমাকে প্রথমে কী হতো, অভিমুখ দেখে নিতে হবে। তো অভিমুখ সাধারণত এরকম দেখা হয়। তো কি করব, আমি বুড়ো আঙ্গুলটাকে প্রবাহ মাত্রা বরাবর রাখবো আর এই হাতটা ওই বিন্দুর দিকে রাখবো। দেখো এই যে পরিবাহীটা আছে এর জন্য কোন দিকে হচ্ছে, হাতের তালুর সঙ্গে উপরের দিকে হয় সাধারণত নির্দেশ করে, তাহলে এটা কোন দিকে হচ্ছে, উপরের দিকে, এর জন্য উপরের দিকে, এটার জন্য দেখো উপরের দিকে, আর এটার জন্য উপরের দিকে। মানে কথা হচ্ছে 4টা বাহুর জন্য প্রত্যেকটির জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, উপরের দিকে হবে। তাহলে একই দিকে যখন হচ্ছে তাহলে জাস্ট এমনি যোগ করে দেব, এটার জন্য বার করব, এটার জন্য বার করব, এটার জন্য বার করব, এটার জন্য বের করে যোগ করে দেবো, বা একটার জন্য বের করে 4 দিয়ে গুণ করে দেবো। তো কথা হচ্ছে আমি তাহলে একটার জন্যই বার করি, একটার জন্যই বার করি। আমি এই যে বাহুটা আছে এই বাহুটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র বার করব। আচ্ছা, তো তার জন্য কারেন্ট এই দিকে যাচ্ছে, আগে এই দূরত্বটা ধরে নেব, এই দূরত্বটা কত হয়, L/2। আচ্ছা, আর একটা হচ্ছে এই দিকে প্রবাহ মাত্রা আছে, এই কোণ, আর আমাকে আর একটা কোণ দরকার,
এটা বেরিয়ে যাচ্ছে এই দিকে, আর একটা কোণ দরকার, তাহলে এই কোণটা দরকার আমার। ঠিক আছে, তো ফর্মুলাটা কী হয়, এই বাহুর জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, তার ফর্মুলাটা হয় এরকম, বি ইকুয়ালস টু μ0/4 I/r cos θ1 মাইনাস cos θ2। তো এখানে এটা হচ্ছে θ1 আর এইটা হচ্ছে θ2। এই যে কোণটা সবসময় কি হয়, প্রবাহ মাত্রার অভিমুখ এবং ওই যে বিন্দুতে তুমি চুম্বক ক্ষেত্র বার করবে, ওই বিন্দুর যে অবস্থান ভেক্টরটা, মানে এই যে আরটা, এই অবস্থান ভেক্টরটা এর দুজনের মধ্যে আই আর আইর মধ্যে আইর সঙ্গে এইটা, মানে এই বিন্দুর অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর এখানে দেখো, এখানে আই কোন দিকে, এই দিকে, আর আরটা কোন দিকে বা অবস্থান ভেক্টর কোন দিকে, এই দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা θ2। তো দেখো এবার মানগুলো বসিয়ে দাও এর জন্য, তাহলে μ0/4 প্রবাহ মাত্রা তো আই, আরটা বলতে এইটা বোঝানো হয়েছে, এটা অবস্থান ভেক্টরের কথা বলেছিলাম, আরটা হচ্ছে এখান থেকে দূরত্ব আর কি, এই দূরত্ব কত L/2, তাহলে L উপরে 2 উঠে গেল। এবার cos θ1, আচ্ছা এটা তো তোমার বর্গক্ষেত্র, মানে এটা পুরো 90 ডিগ্রি, তাহলে এটা হবে 45 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হলে এটা 135 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি মাইনাস cos অফ 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হচ্ছে μ0/4 2I/L, এটা হচ্ছে 1/√2। আচ্ছা, cos 135 ডিগ্রি মান হচ্ছে মাইনাস 1/√2, মানে এখানে আমার অ্যান্সার হয়ে যাবে প্লাস 1/√2। তো এটা হচ্ছে L, তাহলে μ0 2I/4 ইন্টু L, এখানে অ্যান্সার হবে 2/√2, এই 2 এই 4 কেটে গেল, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে, তো অ্যান্সার হচ্ছে μ0/π I ইন্টু √2L I/√2L। এবার হচ্ছে একটার জন্য হলো, এবার আমাকে বার করতে হবে কটার জন্য, আমাকে বাড়তে হবে 4টার জন্য। তাহলে মোট চুম্বক ক্ষেত্র তাহলে কত হচ্ছে, মোট চুম্বক ক্ষেত্র তাহলে হচ্ছে 4 ইন্টু μ0/π I/√2 ইন্টু L। ঠিক আছে, তাহলে এই √2টাকে যদি তুলে দিতে পারো, তাহলে √2টাকে যদি তুলে দাও, তাহলে এটা কেটে যাবে, এটা কত হবে, তাহলে 2 2 4 মানে 2√2, তাহলে 2√2 μ0I/πL। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে তোমার মোট চৌম্বক ক্ষেত্র, অপশান নাম্বার লাস্টেরটা ডি, অপশান ডি হয়েছে। বোঝা গেছে মোটামুটি। তাহলে চুম্বক ক্ষেত্রের যে ফর্মুলাটা আছে B = μ0/4 I/r cos θ1 - θ2, আর যে θ1টা হচ্ছে প্রবাহ মাত্রা আর অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে এটা θ1, এখানে এটা θ2, কারণ হচ্ছে এখানে প্রবাহ মাত্রা কোন দিকে, বাইরের দিকে যাচ্ছে। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, তড়িৎ প্রবাহ পাঠিয়ে যখন কোনো চৌম্বক পদার্থকে চুম্বকিত করা হয় তখন যে শব্দ উৎপন্ন হয় তার উৎস কত, উৎসটা কোন শক্তি আর কি। তড়িৎ প্রবাহকে পাঠিয়ে একটা চুম্বক পদার্থকে যখন চুম্বকে পরিণত করা হয় তখন যে শব্দ উৎপন্ন হয়, সে শক্তিটা কোত্থেকে আসে। এখানে শক্তির মূল উৎস হচ্ছে তড়িৎ শক্তি, তো সেই তড়িৎ শক্তি কী করছে, চৌম্বক শক্তিতে পরিণত হচ্ছে, আর তার কিছু অংশ কি হচ্ছে, শব্দ শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে তড়িৎ শক্তি, 6 দাগে অ্যান্সারটা হচ্ছে তড়িৎ শক্তি। এখানে অপশান নাম্বারটা হচ্ছে গিয়ে বি। এবার 7 নম্বর কোশ্চেন, এখানে কি বলা হচ্ছে 7 নম্বর কোশ্চেনে, আই সমান দেওয়া আছে 4 + 10 sin 100πt। ঠিক আছে, আই সমান 4 + 10 sin 100πt।
তো আমাকে কি নির্ণয় করতে বলেছে? আমাকে নির্ণয় করতে বলেছে এই প্রবাহ মাত্রার আরএমএস মান নির্ণয় করতে বলেছে। তো আইআরএমএস কীরকম বার করা হয়? তো আইআরএমএস স্কোয়ার সমান হচ্ছে 1/t ইন্টিগ্রেশন 0 to t আই স্কোয়ার ডিটি, এভাবে বার করা হয়। তো এইভাবে যদি বার করো তাহলে 1/t থাকছে ইন্টিগ্রেশন 0 to t, এটাকে স্কোয়ার করে দাও তাহলে 4 + 10 sin 100πt হোল স্কোয়ার ডিটি। এবার দেখো 1/t ইন্টিগ্রেশন 0 to t, এটাকে যদি স্কোয়ারের ফর্মুলায় বসাও তাহলে a স্কোয়ার মানে 16 + b স্কোয়ার মানে এটা হচ্ছে 100 sin স্কোয়ার 100πt প্লাস 2ab 2 × 4 × 10 × sin 100πt dt। এবার দেখো এখানে তিনটা ইন্টিগ্রেশনের জন্য টার্ম এসছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তো দেখো এখানে কি আছে, 16 আছে। তো 16কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে জাস্ট টি 16t আসবে 0 to t এতে। আর এখানে 0 to t-তে যদি তুমি সাইন স্কোয়ার 100πtর ইন্টিগ্রেশন করো তাহলে এখানে জাস্ট t/2 আসবে। আর এটা সাইন আছে মানে ওর ইন্টিগ্রেশন কী হবে, 0 আসবে। তাহলে এইটার ইন্টিগ্রেশন আসবে, এইটার ইন্টিগ্রেশন 0 আসবে, এইটার ইন্টিগ্রেশন কী আসবে, t/2 আসবে, আর এটার ইন্টিগ্রেশন t আসবে। তো যদি টোটাল ইন্টিগ্রেশন করো তাহলে এরকম হচ্ছে 1/t। এই যদি লিমিট টিমিট বসিয়ে দাও, শর্ট কোশ্চেন তো আমি শর্টেই করছি, এটা 16t হবে প্লাস 100 × t/2 হবে। তাহলে এটার জন্য পাচ্ছি 16t 0 to t-র ইন্টিগ্রেশানে, আর এইটার জন্য পাচ্ছি মানে শুধু সাইন স্কোয়ার 100πt, এর জন্য পাচ্ছি t/2, আর এটার জন্য তো 0, তাই এই পুরো টার্মটা হচ্ছে 0। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে গিয়ে 1/t, তাহলে এখানে 50 হয়ে যাচ্ছে, তাহলে 50 মানে হচ্ছে গিয়ে 66t, টি কেটে দাও তাহলে তোমার কত আসছে, আই স্কোয়ার আর এম এস ইকুয়ালস টু 66। তাহলে আইআরএমএস ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে √66। আর এই √66 করলে তোমার অ্যান্সার আসছে 8.12 অ্যাম্পিয়ার, 8.12 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 8.12 অ্যাম্পিয়ার, এটা অ্যান্সার হচ্ছে বির দাগে অ্যান্সার। বোঝা গেছে অ্যান্সার? তো এরপরে যে কোশ্চেনটা হচ্ছে 8-এর দাগে কোশ্চেন। 8-এর দাগে কোশ্চেন, 8-এর দাগে যে কোশ্চেনটা বলেছে, 8-এর দাগে কোশ্চেন বলা হয়েছে যে এলসিআর শ্রেণী অনুনাদ বর্তনীতে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য হলো কত। তো এই কোশ্চেনটা আগেরও কোশ্চেন সেটে ছিল, আগে বলেছি। তো এটা কত হওয়া উচিত, শ্রেণী অনুনাদ এলসিআর বর্তনীতে যখন শ্রেণী অনুনাদ হয় তখন ওই বর্তনীটা শুধুমাত্র বিশুদ্ধ রোধকের মতো কাজ করে, আর তার দশা পার্থক্য কত হয়, 0 হয়। এরপরে চলে আসবো 9-এর দাগে কোশ্চেন। 9-এর দাগে কোশ্চেনটা বলেছে একটা তলের উপর মোট, একটা তলের উপর এরকম একটা তল আছে, এই তলের উপর একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আপতিত হয়েছে। এবার সেই তরঙ্গের শক্তিটা হচ্ছে ইউ। বলা হয়েছে যে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে মোট শক্তি ইউ পরিমাণ, সেটা ওই তলটির উপর মোট শক্তি আপতিত হয়েছে। যদি হয় তাহলে কতটা পরিমাণ ভরবেগ স্থানান্তরিত হবে। আর বলা হয়েছে যে পুরো শক্তিটা কি করেছে, এ অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে আমরা সাধারণত জানি ই ইকুয়ালস টু কী হয়, মানে ই এখানে ইউ দিলাম, ইউ ইকুয়ালস টু কী হয়, পি ইন্টু পি/সি। ইউ ইকুয়ালস টু কী হয়, ইউ ইকুয়ালস টু কী হয়, পি ইন্টু সি। তাহলে পি ইকুয়ালস টু তাহলে কত হবে, ইউ/সি। তাহলে কতটা পরিমাণ ভরবেগ হস্তান্তরিত হবে, পি ইকুয়ালস টু ইউ/সি, এই পরিমাণ ভরবেগ হস্তান্তরিত হবে।
এটা কত দাগে কোশ্চেন? এটা হচ্ছে 9-এর দাগে কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন 10-এর দাগে বলেছে, 10-এর দাগে কি বলেছে? 10-এর দাগে বলেছে দুটো মাধ্যম দিয়েছে, এ মাধ্যম এবং বি মাধ্যম। বলেছে এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমে আলোর বেগের 1.25 গুণ। মানে বি মাধ্যমের আলোর বেগ আমি ভিবি ধরলাম, ভিবি, এই ভিবি সমান যদি ভি হয় তাহলে ভি এ হচ্ছে 1.25 ভি। যদি হয় তোমাকে বার করতে হবে মাধ্যম দ্বয়ের প্রতিসারাঙ্কের অনুপাত। তো মাধ্যম দ্বয়ের প্রতিসার, এ মাধ্যমে প্রতিসারাঙ্ক বাই বি মাধ্যমে প্রতিসারাঙ্ক। তো সাধারণত এ মাধ্যমে প্রতিসারাঙ্ক মিউ এ বাই মিউ বি সমান হয় ভি বি বাই ভি এ, ভিবি বাই ভি এ, মানে ব্যস্তানুপাতিক হয়। তো ভিবি কত? ভিবি হচ্ছে ভি এ, সরি ভিবিটাকে ভি ধরা হয়েছে, আর ভি এটা হচ্ছে 1.25 ভি। কাটা গেল, তাহলে এখানে 1.25 হবে, 1.25। এটা যদি ভাগ করো তাহলে অ্যান্সার হবে 0.8, 0.8। ঠিক আছে, 1/1.25, এটা হবে 0.8। অ্যান্সার কোশ্চেন, সরি অপশান নাম্বার হচ্ছে সি নাম্বার অপশান। এবার নেক্সট 11-র দাগে কোশ্চেনে যাব। 11-র দাগে কোশ্চেনে বলেছে দুটি পোলারয়েড আড়াআড়িভাবে রয়েছে, দুটো পোলারয়েড আছে সেটা আড়াআড়িভাবে রয়েছে। এখন একটিকে 45 ডিগ্রি কোণে ঘোরানো হলে নিঃসৃত আলোক রশ্মি আপতিত রশ্মির কত অংশ হবে? মানে এটা ম্যালাসের সূত্র থেকে বার করতে পারবো। তো প্রথমে কি ছিল, যে দুটো পোলারয়েড ছিল এরকমভাবে আড়াআড়িভাবে ছিল, মানে কোনো আলো নিঃসৃত হয়েছিল না। এবার কি করা হয়েছে, ওই যে বিশ্লেষকটাকে আমি কি করব, 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেবো। যদি 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই তাহলে কত অংশ আলো নিঃসৃত হবে? সেটা ফর্মুলা হচ্ছে কি, I = I0 cos স্কোয়ার থিটা। এই যে থিটা হচ্ছে দুটা পোলারয়েডের যে অক্ষ আছে তার মধ্যবর্তী কোণ কত, তাহলে এখানে কত হবে? তাহলে 45 ডিগ্রি হবে। তাহলে তুমি যদি বসিয়ে দাও তাহলে I0 cos স্কোয়ার 45 ডিগ্রি, মানে 1/√2 হোল স্কোয়ার, অর্থাৎ I0/2, অর্থাৎ 50% নিঃসৃত হবে। তাহলে অ্যান্সার 50% নিঃসৃত হবে, বি অপশান নাম্বার বি, 50% নিঃসৃত হবে, অপশান নাম্বার বি। এক্সেলেন্ট। এবার 12 নম্বর কোশ্চেন, এখানে বলা হয়েছে 12 নম্বর কোশ্চেনে যে এক্স রশ্মি নলে বিভব পার্থক্য যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এক্স রশ্মি তৈরি করার যে নলটাই আছে ওই নলের যদি বিভব পার্থক্যটা দ্বিগুণ করে দেওয়া হয়, বিভব পার্থক্য দ্বিগুণ মানে ইলেকট্রনের শক্তি বেড়ে যাবে, আর ইলেকট্রনের শক্তি যত বেশি হবে তোমার এর তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি ন্যূনতম হবে। এটাই তো, মানে ইভি ইকুয়ালস টু কত হয়, এইচ নিউ। তো এখানে ল্যামডার কথা বলা হয়েছে যে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাহলে এটা হবে তাহলে hc/λ, তাহলে ভি প্রপোর্শনাল টু তাহলে কত, 1/λ, মানে ব্যস্তানুপাতিক। অর্থাৎ তুমি যদি ভি ডবল করো ল্যামডা তাহলে কি হয়ে যাবে, অর্ধেক হবে। এখানে অ্যান্সারটা তাহলে কত হবে, অর্ধেক। কত নম্বর অপশান? এটা হচ্ছে অর্ধেক, মানে বি, অপশান বি। x2 হলো। এবার x3 বলেছে একটা চিত্র দেওয়া আছে, এটা সার্কিট দেওয়া আছে x3, ঠিক আছে। তো এখানে 150 ওহম দেওয়া আছে, এটা হচ্ছে 150 ওহম, এই প্রান্তে 6 ভোল্ট লাগানো আছে, এই প্রান্তে 3 ভোল্ট লাগানো আছে। বলেছে 150 ওহমের মধ্য দিয়ে কতটা পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে। তাহলে দেখো এটা যদি 6 ভোল্ট, এটা 3 ভোল্ট, তাহলে এদের এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত? এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য ভি ইকুয়ালস টু হচ্ছে 3 ভোল্ট, ঠিক আছে। আর 3 ভোল্ট, আর তাহলে এটা দেখো এই দিকে বেশি ভোল্টেজ আছে, এদিকে কম ভোল্টেজ আছে, মানে ডায়োডটা তোমার কিন্তু কিসে আছে,
সম্মুখ বায়াসে আছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা যাবে। কিন্তু যদি উল্টে যায়, যদি এটা 3 ভোল্ট হতো, এটা 6 ভোল্ট হতো, তাহলে এটা বিপরীত বায়াসে থাকতো, তখন এর মধ্যে দিয়ে কোনো প্রবাহমাত্রা হতো না। তো এখানে যেহেতু সম্মুখ বায়াসে আছে, তাহলে এটা প্রবাহমাত্রা হচ্ছে, প্রবাহমাত্রা যাবে। তাহলে সেই প্রবাহমাত্রার মান কত হবে? I = কত? V/R। ভি কত? ভি দিয়েছে 3 আর 150, 3/150 মানে 1/50 মানে তোমার 0.02 অ্যাম্পিয়ার। অ্যান্সার হচ্ছে এটাও বি। ঠিক আছে, এরপরে যে কোশ্চেন, লাস্ট MCQ হচ্ছে না কেন, এটা লাস্ট MCQ বলেছে যে দূরদর্শন সম্প্রচারের জন্য যে কম্পাঙ্কের সীমা ব্যবহার করা হয় তা সাধারণত কত হার্জের হয়? তো এইটা প্রথমটাই হবে 30 থেকে 300 মেগাহার্জ। 30 থেকে 300 মেগাহার্জ, ফার্স্ট অপশান 30 থেকে 300 মেগাহার্জ। তো পুরো 14টা MCQ করলাম। এরপরে যেটা করব, অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো। তো তোমরা নিজেরা বেশি করে নিজেরা ট্রাই করবে, তারপর তোমরা ভিডিও দেখো, কিন্তু নিজেদের ট্রাই করাটাই সবচেয়ে বড় ব্যাপার। তো এরপরে যেটা বলবো, অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো। ফার্স্ট যেটা বলেছে, কোনো পরিবাহীর ধারকত্ব 0.6 ফ্যারাড বলতে কী বোঝো? তো আমরা ধারকত্ব সি সমান কি জানি? 1 নম্বর কোশ্চেন এসএকিউর। তো সি = Q/V, ঠিক আছে, সি = Q/V। এবার সি কত বলেছে? 0.6 ফ্যারাড, ঠিক আছে, 0.6 ফ্যারাড। তাহলে এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হচ্ছে তাহলে 1 ভোল্ট বিভব প্রভেদে, মানে কোনো ধারকত্ব যদি 0.6 ফ্যারাড হয়, তাহলে ওই পরিবাহীটার বিভব যদি 1 ভোল্ট হয়, তাহলে পরিবাহীতে আধান কত পরিমাণ সঞ্চিত হবে? 0.6 কুলম আধান সঞ্চিত হবে। ঠিক আছে, কি বললাম? যে একটা পরিবাহী নিলে, ঠিক আছে, এই পরিবাহীকে যদি 1 ভোল্ট বিভবে বাহিত করো, 1 ভোল্ট বিভবে আহিত করলে পরিবাহীতে সঞ্চিত আধান হবে 0.6 কুলম। এটাই হচ্ছে 0.6 ফ্যারাড। এরপর বলছে কার্বন রোধকে সোনালী বর্ণের অর্থ কী? মানে এটা অ্যাকচুয়ালি কার্বন রোধকে তো 4টা ব্যান্ড দেওয়া থাকে, কালার পটি দেওয়া থাকে, তার চতুর্থ পটিটাই দেওয়া থাকে 3 ধরনের কালার থাকে। একটা সিলভার থাকে, মানে রূপালী, সোনালী, আর কিছু থাকে না। তাহলে এখানে সোনালী বর্ণের অর্থ হচ্ছে 5% ত্রুটি, রোধ পরিমাপের ক্ষেত্রে 5% ত্রুটি, এটা বুঝিয়েছে। সোনালী বর্ণের অর্থ এটাই। 2 নম্বর কোশ্চেন বলেছে, দুটি সুসংগত আলোক উৎসের দশা পার্থক্য কত? তো সুসংগত আলোক উৎস মানে এই আলোক উৎস থেকে যে তরঙ্গগুলো বেরোয়, এর বিস্তার, তারপরে দশা পার্থক্য সবসময় কি হয়? কনস্ট্যান্ট হয়। মানে যে বলেছে দুটি সুসংগত আলোক উৎসের দশা পার্থক্য কত, এটা তুমি বলতে পারো যে দশা পার্থক্য ধ্রুবক হয়। সুসংগত আলোক উৎসের ক্ষেত্রে দুটা, মানে সময়ের সঙ্গে এই দশা পার্থক্যটা চেঞ্জ হয় না, সবসময় একই থাকে আর কি, তাই জন্য একে সুসংগত আলোক উৎস বলা হয়। নেক্সট বলেছে, কি ধরনের চুম্বক পদার্থ হিস্টেরিসিস ধর্ম দেখা যায়? অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে হিস্টেরিসিস ধর্ম দেখা যায়। তারপরে বলেছে তার অথবা 3 নম্বরের যে অথবা কোশ্চেনটা দিয়েছে, বলেছে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে একটা বস্তুকে গোলীয় দর্পণের কোথায় রাখতে হবে? কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে এই কোশ্চেনটা বলেছে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হবে, তাহলে কোথায় রাখতে হবে? তাহলে বস্তুটিকে যদি তুমি দর্পণের বক্রতা কেন্দ্রে রাখো, তাহলে সমান দৈর্ঘ্যের তুমি সৎ প্রতিবিম্ব পাবে।
তবে 4 নম্বর যেটা বলেছে, একটা কার্য অপেক্ষক ডব্লু দেওয়া আছে, একটা ধাতুর কার্য অপেক্ষক ডব্লু দেওয়া আছে এবং প্রারম্ভ কম্পাঙ্ক নিউ হলে 2W কার্য অপেক্ষকের ধাতু প্রারম্ভ কম্পাঙ্ক কত হবে। দেখো, কার্য অপেক্ষক যদি বেড়ে যায় তাহলে বেশি শক্তির আলো ফেলতে হবে। তাহলে যেহেতু এখানে কার্য অপেক্ষক মানে ডব্লু কার্য অপেক্ষকের জন্য কম্পাঙ্ক হচ্ছে, প্রারম্ভ কম্পাঙ্ক হচ্ছে নিউ, এবার কার্য অপেক্ষক যদি বেড়ে যায় মানে এটা ডবল হয়ে যায়, তাহলে ডবল পরিমাণ শক্তির আলো ফেলতে হবে, মানে তাহলে তার কম্পাঙ্কটা ডবল হতে হবে, মানে এর অ্যান্সারটা হবে তাহলে 2 নিউ। এবার ওই 4 নম্বর কোশ্চেনের অথবাটা দেওয়া আছে যে বিপরীত বায়াসে ডায়োডের রোধের মান কত। তো বিপরীত বায়াসে আমরা জানি ডায়োডে কোনো প্রকার প্রভাবমাত্রা হয় না, মানে রোধটা বেশি থাকে, রোধ কী থাকে, অসীম থাকে, অর্থাৎ অনেক বেশি থাকে। তাহলে কি অ্যান্সার হবে, বিপরীত বায়াসে ডায়োডের রোধের মান কত, অসীম। তো শর্ট কোশ্চেনটাও শেষ হলো। এইভাবে তোমরা কোশ্চেনগুলো এমসিকিউ বা এসএকিউ, তো সঙ্গে সঙ্গে বড় কোশ্চেনগুলো আলোচনা তোমরা সলভ করে থাকো, তাহলে পড়াটা খুব ভালোভাবে এগিয়ে যাবে। আমি আগে কোশ্চেনগুলো এমসিকিউ আর এসএকিউগুলো শেষ করি, পরে বড় কোশ্চেনগুলো অধ্যায়ভিত্তিক ওইগুলো আলোচনা করব। তো সবাই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে 6 নম্বর কোশ্চেন সেটটার এমসিকিউ এবং এসএকিউটা আলোচনা করব।